নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনার একটি লাইক আমার কাছে অশেষ মূল্যবান। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে পরের গল্প লিখতে সাহায্য করে। আপনাদের মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আসুন গল্পটি শোনা যাক। উইল। অবন্তিকা বসে বসে ভাবছে। অবন্তিকা ৬০-উত্তীর্ণা মহিলা। কোনো ছেলে মানুষই ভাবনা নয়, সে ছোট থেকেই পরিণত। তার যাপন তাকে পরিণত করেছে। অবন্তিকার স্বামী আছেন, তিনি রিটায়ার্ড, কিন্তু এখনও কাজ করেন। যারা কাজের লোক হয় তাদের অবসর বলে কিছু থাকে না। ৭০ হয়ে গেলেও তিনি আজও কর্মরত। অবন্তিকার ২টি ছেলে আছে, তারা অত্যন্ত সুপ্রতিষ্ঠিত। একজন তো বিদেশে থাকে, তার ঘরে অবন্তিকার ২টি নাতনি আছে। আর এক ছেলে থাকে দেশেই, তবে কলকাতায় নয়, দেশের অন্য প্রান্তে। সেও সুপ্রতিষ্ঠিত, বৌমারাও তাই। সবাই কর্মব্যস্ত। একসময় অবন্তিকাও তার স্কুল সংসার নিয়ে ব্যস্ত থাকত। স্কুল, সংসার, শ্বশুর শাশুড়ি, ঘর বাড়ি, সন্তানদের দক্ষ হাতে সামলেছে। শ্বশুর শাশুড়ি গত হয়েছেন, সে এবং তার স্বামীর দায়িত্ব মিটে গেছে। ছেলেরা যে যার জায়গায় ভালোভাবে দাঁড়িয়ে গেছে। এখন অবন্তিকা ভারমুক্ত। তারা স্বামী স্ত্রী সুন্দর একটা ফ্ল্যাটে বাস করে। মাঝে মাঝে বেড়াতে যায়, ছেলেদের কাছেও যায়। আজ অবন্তিকার মনটা খুব খারাপ। তার শুধু ছেলেবেলার কথা মনে পড়ছে। ছেলেবেলাটা তাদের কেটেছে বড় অবহেলায়, কারণ তারা ছিল পিতৃহীন। অবন্তিকার যখন ১ বছর বয়স, তখনই তার বাবা এক পথ দুর্ঘটনায় মারা যায়। তার ২ দাদা যথাক্রমে বড়জন ৬ ও ছোটজন ৩ বছরের ছিল। ৩টি নাবালক সন্তান নিয়ে অল্প বয়সী এক সুন্দরী মহিলা কী করে? তার বাবার কর্মস্থল ছিল উত্তরবঙ্গের এক শহরে। মা এক অল্পবয়সী মহিলা। তখনকার দিনে তার পক্ষে ৩টি সন্তান নিয়ে একা থাকা সম্ভব ছিল না। কাজেই সে তার স্বামীর ছোট্ট বাড়িটি ত্যাগ করে ভাসুর দেওরদের সঙ্গে কলকাতায় চলে আসে। সেখানে তার শ্বশুর শাশুড়ি ছিল, দেওর ননদ ছিল, অনেক লোক। সে প্রায় বিনা মাইনের কাজের লোকে বহাল হলো। অবশ্য তার ৩টি সন্তান ছিল, তাদের ভরণ পোষণ এবং তার নিজের, এই সব কিছুর মূল্য সে দিয়েছে। অবস্থা খুব ভালো ছিল না, ছাপোষা মধ্যবিত্ত। তার উপরে 4টে বাড়তি মানুষ, তাই মুখ বুজে সব দায়িত্ব সামলেছে। তার কোনো সময় হয়তো মনে পড়ত উত্তরবঙ্গের সেই ছোট্ট শহরে তার স্বামীর তৈরি করা বাড়িটির কথা, কিন্তু মন স্থির করে তো কিছু ভাবার উপায়ও নেই। 3টি ছোট ছোট ছেলে মেয়ে, কে কখন চিৎকার করছে। মেয়েটি তো নিতান্ত ছোট্ট, বলা যায় দুগ্ধপোষ্য। দুধ জোটানো বড়ই মুশকিল। বড় দুটো তো ভাত ডাল খেয়ে নেয়, ছোটটিকে দুধের সঙ্গে জল মিশিয়ে ভাত মেখে খাওয়াতে হয়। সে ভাবে অফিস থেকে তার তো কিছু প্রাপ্য টাকা আসার কথা, কই আসে না তো। দেওর ভাসুরকে জিজ্ঞেস করতে সাহস হয় না, যদি রাগ করে। তাদের উপরেই তো নির্ভর করে আছে, যদি তাড়িয়ে দেয় কোথায় যাবে? বাবাও নেই, কোন অল্প বয়সে বাবা মারা গেছে, তাই বাপের বাড়িতেও যাওয়ার উপায় নেই। সব কাজ নিজে হাতে করে। সে মাছ মাংস রান্না করে, কিন্তু তার খাওয়ার নিয়ম নেই। সে শুধু খায় ডাল, চচ্চড়ি, আলু সিদ্ধ। অথচ শ্বশুর শাশুড়ির যথেষ্ট বয়স হয়েছে, তাদেরকে মাছ বেছে দিতে হয় সেই মানুষটিকেই যার মাছ খাওয়ার অধিকার নেই। অবন্তিকা আজ ভাবে, মায়ের কি অসীম ধৈর্য। সন্তানদের মানুষ করার জন্য সব আকাঙ্ক্ষা, ভালো লাগা বিসর্জন দিতে হয়েছিল। মা ছিল অপূর্ব সুন্দরী। তার বরাদ্দ ছিল কাজের লোকের মতন 2টো শাড়ি বছরে, সাদা শাড়ি, কালো পাড়।
কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে একজনকে তার সন্তানদের মানুষ করার জন্য। ধীরে ধীরে ছেলেমেয়েরা বড় হচ্ছে, স্কুলে ভর্তি হয়েছে। তখনকার দিনে পাড়ার বাংলা মিডিয়াম স্কুলগুলোই খুব ভালো ছিল, সরকারি স্কুল। মাইনেপত্র তেমন লাগতো না। ততদিনে উত্তরবঙ্গে ছেড়ে আসা বাড়িটা কাকারা ভাড়া দিয়েছে। সেই ভাড়াটা মায়ের নামে আসতো। তখনকার দিনে মফস্বল শহরে খুব অল্প ভাড়া, তাও তার নামে তো ছিল। এই ভাড়াটা আসার পর সে তার ছেলে মেয়েদের স্কুলের টিফিনের জন্য একটু পয়সা খরচ করতে পারত। না হলে তো তার ছেলেমেয়েরা সকাল 9টায় ভাত খেয়ে স্কুল যেত, আবার 4টের পর বাড়ি ফিরে তৈরি করে রাখা রুটি তরকারি খেত। মা তো কষ্ট তো হবেই, কিছু তো করার নেই। হাতে টাকাটা পেয়ে সে মনে মনে শান্তি পেয়েছিল। সকাল 6টা থেকে বেলা 12টা অবধি একটা ছোট্ট রান্নাঘরে তার কাটত। বাড়িতে 12-14 জন লোক, তাদের খাওয়া দাওয়া। তবে তার ছেলেমেয়েরা খুব অল্প বয়সে পরিণত হয়ে যাওয়ায় তাদেরকে খুব বেশি সময় দিতে হয়নি। মেয়েটিকে স্কুল যাওয়ার সময় চুল বেঁধে দিতে হতো। ছোট্ট মেয়েটির খুব চুল ছিল। তারা 3 ভাই বোন নিজেদের জামা কাপড় নিজেরাই কাচত। বিছানার নিচে টান টান করে রেখে স্ত্রীর মতন করে নিত। দারিদ্র মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। আবার পাশেই দেওর ভাসুরদের ছেলে মেয়েদের মুখের সামনে সব জুগিয়ে যেতে হয়, কারণ সে তো আশ্রিতা। তার উপর আবার 3-3টি ছেলেমেয়ের ভরণ পোষণ, স্কুলের খরচ আছে। যদিও এই ছেলেমেয়েগুলি নতুন বই কোনো দিন চোখে দেখেনি। রেজাল্ট বেরোলে উপরের ক্লাসের ছেলেমেয়েদের বলে রাখত তাদের বইগুলো দিতে। তখন অত বই পাল্টাতো না, কখনো হাফ দামে, কখনো বা বিনা পয়সাতে পাওয়া যেত। পুরনো ক্যালেন্ডার, খবরের কাগজে মলাট দিয়ে দিব্যি চলে যেত। হ্যাঁ, খাতা তো লাগতই। অবন্তিকার আজ বসে বসে মনে পড়ছে তাদের ছেলেবেলার কথা। কেউ তাদের খুব একটা ভালোবাসত না, একটু বোঝা মনে করত। সেটাই স্বাভাবিক। সে বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করেছে। সেও কি পারত এভাবে 3টে ছেলেমেয়ের দায়িত্ব নিতে? হ্যাঁ, তারা বিনা পয়সায় লোক পেয়েছে, বদলে মাও পেয়েছে একটা নিরাপদ আশ্রয়। তাও তার মন মানতে চায় না। মনে হয় তাদেরকে অনেক ঠকানো হয়েছে, অনেক দিক থেকে তারা বঞ্চিত হয়েছে। তাদের ছোটোবেলাকার ছোট ছোট সুখ থেকে তারা বঞ্চিত হয়েছে। যেমন খুড়তুতো জ্যাঠতুতো ভাই বোনেরা দুধ খাচ্ছে দেখে সে যদি চেয়েছে তো মায়ের হাতের মার খেয়েছে। আর মা তো হাতের কাছে খুন্তি, বেলনা যা পেত তাই দিয়ে মারত। মা নিজের রাগ, ক্ষোভকে সামলাতে পারত না। এগুলো ছিল মায়ের নিজের অক্ষমতার বহিঃপ্রকাশ। ধীরে ধীরে তো অবন্তিকারা বড় হতে লাগলো। আমার এক জ্যাঠা ছিলেন, তিনি কলকাতার বাইরে থাকতেন। তিনি যখনই আসতেন তার ছেলে মেয়েদের জন্য রকমারি ফ্রক, শার্ট কত কিছু কিনে নিয়ে যেতেন। আমরা 3 ভাই বোন লোভাতুর দৃষ্টিতে দেখতাম, আমি বেশি। ওই ফ্রকগুলো দেখে আমার খুব লোভ লাগতো। একবার একটা লাল রঙের ফ্রক দেখে আমার এত লোভ হয়েছিল যে আমি বলে ফেলেছিলাম, আমাকে একটা ওই রকম লাল জামা কিনে দেবে? আমাদের সবচেয়ে ছোটো কাকা আমাকে অনেক মেরেছিল, বলেছিল কালটির আবার লাল জামার শখ। আমি কালো ছিলাম। তারপর থেকে আমার শখগুলো মিটে গিয়েছিল। এর কিছুদিন পর সেই ছোটো কাকার বিয়ে হয়। আমার মায়ের কাজ বাড়ে, কাকিমা চাকরি করত। সুতরাং সংসারে লোক বাড়ে, কিন্তু কাজের লোক বাড়ে না। মায়ের কাজ ক্রমান্বয়ে বেড়েই চলে। তারপর তাদের মেয়ে হয়, তার দায়িত্ব আমার মায়ের উপরই বর্তায়, খানিকটা আমার উপরও। আমরা 3 ভাই বোন পড়াশোনাটা ঠিকঠাক করে নিতাম, তাই পড়াশোনা নিয়ে কেউ কথা শোনাতো না। আমরা বড় হচ্ছি, দাদা ডাক্তারিতে চান্স পেয়ে গেল, ছোটদা বিকমে ভর্তি হলো। আমি তখনও স্কুলে। আমি পড়াশোনা করতাম, মাকে একটা কাজে সাহায্যও করতাম। আমাদের অনেক রুটি হতো। মা একা একা পারত না, আমাকে রুটি বেলা শিখিয়ে দিয়েছিল। আমার সবচেয়ে বড় কাজ ছিল কাকার মেয়ের দেখাশোনা। তাকে ক্লাস 4 অবধি আমি মানুষ করেছি।
ইতিমধ্যে আমি স্কুল শেষ করে কলেজ, ইউনিভার্সিটি সব করেছি। বড় কাকা, যিনি আমাদের প্রধান দায়িত্ব নিয়েছিলেন, তিনি বাইরে থাকতেন, আমাদের জন্য টাকা পাঠাতেন। সেই টাকাটা আমাদের জন্য খরচ করা হচ্ছে না পুরো পরিবারের জন্য খরচ করা হচ্ছে কে জানতো। বড় কাকা আমাদের ভালোবাসতেন খুব, কিন্তু আমার কাকিমা আর কাকা খুব ভালো পলিটিশিয়ান ছিল। তারা চাইতো তাদের মেয়ে সবচাইতে ভালো স্কুলে পড়াশোনা করুক, ভালো জামা কাপড় পরুক, বাকিদের যা হয় হোক। বড় কাকা আমার বিয়ের ব্যবস্থা করেন তার বন্ধুর ছেলের সাথে। আমার খুব ভালো বিয়ে হয়। এই সময় আমাদের নিজেদের একটা বড় বাড়ি তৈরি করার কথা ভাবা হয়। জমি কিনে রাখা ছিল। কথা হয় সব টাকা একত্র করা হবে। তখন কথা ওঠে আমার বাবার উত্তরবঙ্গে যে ছোট বাড়িটা ছিল সেটা বিক্রি করে দেওয়া হবে। মায়ের মতামত নেওয়ার কোনো প্রয়োজন কেউ বোধ করেনি। মাকে কাগজ দেওয়া হলো সই করার জন্য। মারও আর কিছু বলার থাকলো না। মা নিঃস্ব হয়ে গেল। সেই টাকা ও আরও টাকা দিয়ে বড় কাকা বাড়ি তৈরি করলেন, বিরাট দোতলা বাড়ি। প্রথমে একতলা হয়েছিল, তারপর দুই দাদা বিয়ের পর নিজেদের জন্য দোতলা করে, দুটো ফ্ল্যাটের মতো, নিজেরা ভালোভাবে বাস করতে পারে। নিচের তলায় কাকিমা, কাকা, আমার মা আর কাকার মেয়ে বাস করে। কাকিমা মেয়ের বিয়ের পর জামাইকে ঘর জামাই রেখেছিল। সবার বয়স বাড়ছিল। আমার মা বড় কাকার যখনই কোনো অসুখ হয়েছে আমি পাশে দাঁড়িয়েছি। কাকিমা যে বড় কাকার ব্রেন ওয়াশ করছিল আমরা বুঝতে পারিনি। বড় কাকা চুপি চুপি একটা উইল বানিয়েছিলেন। সবাইকে বলে রেখেছিলেন তিনি মারা যাওয়ার পর যেন সেটা দেখা হয়। বড় কাকা মারা গেলেন অসুস্থ হয়ে। আমিও অনেক করেছি। তার মৃত্যুর পর তার আলমারি খোলা হলো, উইল বেরোলো। লেখা আছে নিচতলাটা পুরো ছোট কাকার, কাকিমার। আমার মা যতদিন জীবিত থাকবেন তারও থাকার অধিকার আছে। উপরটা দুই ভাইয়ের, আমার কোনো অধিকার নেই। আমার বাবার বাড়ি বিক্রি করে যে টাকা পাওয়া গিয়েছিল তাতে তো আমার অধিকার ছিল। তাহলে আমি কোথায়? আমার দুই দাদা কোনো প্রতিবাদ করেনি। প্রথম কারণ সবাই স্বার্থপর, নিজের নিজের প্রাপ্য নিয়ে খুশি, আর জটিলতাও বেড়াতে চায়নি। আমি আমার স্বামী, ছেলেদের নিয়ে খুশি। আমাকে দিলেও আমি নিতাম না। এখন আমি ভাবি আমি পিতৃসম্পত্তি থেকে বঞ্চিত। ঈশ্বর যদি সত্যিকারের থাকেন তিনি নিশ্চয়ই এর বিচার করবেন।